বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আশা করি তোমরা ভালোভাবেই ঈদ উদযাপন করেছো। তবে এবারের ঈদ অন্যবারের ঈদ থেকে একটু আলাদা ছিল। আমি আশা করি যে ওই রকম নিয়মকানুন মেনেই এই অনুষ্ঠানটা তোমরা উদযাপন করেছো। যাই হোক, এখন আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। অধ্যায় 10 এর নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। অধ্যায় 10 নাম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা আমরা আলোচনা করব। তো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়ে আলোচনা করার আগে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে এমন যে পরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। তোমরা এটা জানো। আর অপরিবাহী, যার ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ। আর অর্ধপরিবাহী, এটা সংজ্ঞা তোমরা জানো। সেটা হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অল্প অল্প প্রবাহিত হয়। অন্যভাবে যদি বলি, যাদের পরিবাহিতা পরিবাহী থেকে কম কিন্তু অপরিবাহী থেকে বেশি, তাদেরকে বলে অর্ধপরিবাহী। অর্ধ বলতে মাঝামাঝি বোঝাচ্ছে। এটা আবার রোধের মাধ্যমেও সংজ্ঞাটা দেওয়া যায়। সেটা হচ্ছে এমন, যে সকল পদার্থের রোধ অপরিবাহী থেকে কম কিন্তু পরিবাহী থেকে বেশি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। মূল কথাটা হলো, যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় পরিবাহী, আর যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না বা প্রবাহিত হয় না তাদেরকে বলা অপরিবাহী। যার মধ্য দিয়ে কিছু কিছু হয় তাদেরকে বলা অর্ধপরিবাহী। তো এই তিনটা সংজ্ঞায় আমরা আবার দিব এখন, সেটা অন্য অ্যাঙ্গেলে। যেমন মনে করো, এখানে আমরা পড়বো হচ্ছে শক্তি ব্যান্ড বা ব্যান্ড তত্ত্ব বলে এটাকে। ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। ওই ব্যান্ড থিওরিটা কি, সেটা আমি শক্তি ব্যান্ডের মাধ্যমে সংজ্ঞাটা দিব। শক্তি ব্যান্ডের মাধ্যমে যদি আমি সংজ্ঞাটা দেই, তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পারবা। তাহলে প্রথমে আমি সংজ্ঞা দিব হচ্ছে শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড কোনো পদার্থের সবগুলো পরমাণুর একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। কোনো পদার্থের সবগুলো পরমাণুর একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। আমি আরও একবার বলে দিচ্ছি, কোনো পদার্থের সবগুলো পরমাণুর একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। এটার মানেটা কি সেটা আমি ভালো করে যদি বুঝতে পারি, তাহলে পরবর্তী যে বিষয়গুলো আসবে সবগুলো আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবো। কারণ শক্তি ব্যান্ডটা বোঝা খুবই জরুরি। একটু মনোযোগ দিয়ে বুঝে নিবা। যদি না বুঝতে পারো, আবার ভিডিও রিপিট করে করে দেখবা, করে দেখে তারপর এটা আগে বুঝবা। এটা বুঝলে পরবর্তী যেগুলো আছে সেগুলো খুব সহজেই বোঝা যাবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে, একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাহিরের কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। বাহিরের কক্ষপথে থাকে ইলেকট্রন। একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাহিরের কক্ষপথগুলোতে থাকে হচ্ছে ইলেকট্রন। এবার যে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় শক্তি স্তর অথবা কক্ষপথ, যাই বলো, শক্তি স্তর অথবা কক্ষপথ।
আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য একটা উদাহরণ দিব, এই মানটা অ্যাকুরেট না, এই মানটা অ্যাকুরেট মান না। অ্যাকুরেট মান দিয়েও দিতে পারি, অ্যাকুরেট মান দিয়ে তোমাদেরকে বোঝানোটা একটু কঠিন আমার জন্য। আমি যে মানটা দিয়ে বুঝাবো সেই মানটা দিয়ে বুঝবা তোমরা সহজে, কঠিন হবে না। আমরা জানি এটা হলো প্রথম শক্তি স্তর আর এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি আলাদা। কথাটার মানে ভালোভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে। যদি ভেঙে ভেঙে না বুঝো তাহলে ফিজিক্স বোঝাটা এতটা সহজ হবে না। আর ভেঙে ভেঙে যদি বুঝতে পারো তাহলে ফিজিক্স একেবারে ইজি একটা বিষয়। এটা হলো প্রথম শক্তি স্তর। আমি ধরে নিলাম এই শক্তি স্তরের শক্তি হলো 2eV। আমি ধরলাম এটা শক্তি হলো -13.6 EV, জানি, কিন্তু ওইটা দিয়ে আমি বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি এইটা শক্তি ধরলাম 2eV, আর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ধরলাম 10eV। এইটার মানে হচ্ছে যদি কোনো ইলেকট্রনের শক্তি 2eV হয় তাহলে সে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের শক্তি হতে হবে 2eV। আমি আবারও বলছি, পরে আবার প্যাচ লাগাবো না, এটা অ্যাকুরেট মান না, এটা আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। প্রথম শক্তি স্তরের শক্তি হওয়ার কথা -13.6 EV, ওইটা দিয়ে আমি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা দিয়ে, কারণ সহজভাবে বোঝানোর জন্য। আর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি আমি বললাম 10eV। এর মানে হচ্ছে কোনো ইলেকট্রনের শক্তি যদি 10eV হয় তাহলে সে দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান করতে পারবে। আবারও ক্লিয়ার করি আমি, আমার এই চিত্র অনুসারে যদি কোনো ইলেকট্রনের শক্তি 2eV হয় তাহলে সে প্রথম শক্তি স্তরে অবস্থান করবে। আর যদি কোনো ইলেকট্রনের শক্তি 10eV হয় তাহলে সে দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান করবে। এটা আমরা এখন পর্যন্ত বুঝলাম। ওকে, এবার যদি মনে করো এটা একটা পদার্থের একটা পরমাণু হয় তাহলে এই পদার্থের মধ্যে বিলিয়ন বিলিয়ন পরমাণু থাকতে পারে। এই পদার্থের মধ্যে বিলিয়ন বিলিয়ন পরমাণু থাকতে পারে। এবার এইখানে আমি ধরলাম একটা পরমাণু, আর এই পদার্থের মধ্যে ধরলাম আমি 1 কোটি পরমাণু আছে। 1 কোটি পরমাণু আমি ধরলাম, প্রত্যেকটা কিন্তু ধরে নেওয়ার কথা বলছি আমি ধরলাম এই পদার্থের মধ্যে 1 কোটি পরমাণু আছে। তাহলে 1 কোটি পরমাণুর প্রথম কক্ষপথ কতগুলো কতগুলো ইলেকট্রন আছে? একটা পরমাণুর মধ্যে প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে এই 1 কোটি পরমাণুর শুধুমাত্র প্রথম কক্ষপথের ইলেকট্রন কতগুলো হবে? 2 কোটি। একটা পরমাণুর জন্য প্রথম কক্ষপথের ইলেকট্রন হলো 2টা। তাহলে 1 কোটি পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2 কোটি। যদি আমি দ্বিতীয় কক্ষপথের কথা বলি তাহলে এখানে ধরলাম দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 8টি। তাহলে একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 8টি। তাহলে এরকম 1 কোটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 16 কোটি। কারণ একটার জন্য যদি হয় 8টি, 16 কোটি না, 8 কোটি বলে গেছি। একটার জন্য যদি হয় 8টি তাহলে 1 কোটি পরমাণুর জন্য হবে 8 কোটি ইলেকট্রন। 1 কোটি পরমাণুর জন্য কয়টা হবে? 8 কোটি ইলেকট্রন। এটা কি তোমরা ক্লিয়ার? আমি আবারও বলছি, আমি একটা পদার্থ নিলাম বা পদার্থের একটা অংশ নিলাম, সেই অংশের মধ্যে পরমাণু আছে 1 কোটি। একটা পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা। তাহলে 1 কোটি পরমাণু যদি আমি একত্রে নেই তাহলে শুধুমাত্র প্রথম কক্ষপথের ইলেকট্রন হবে 2 কোটি। আর একটা পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 8টি। তাহলে শুধুমাত্র দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন হবে 8 কোটি। ওকে, এইবার দেখো এই যে 2 কোটি ইলেকট্রন আছে, এই 2 কোটি ইলেকট্রনের শক্তি প্রত্যেকটার 2eV থাকা উচিত। যেহেতু একই পদার্থ নিয়েছি আমি, প্রত্যেকটার
2 eV থাকা উচিত, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় পদার্থের মধ্যে যখন পরমাণুগুলো একত্রে থাকে এইরকম হতে পারে। মনে করো 2 এর জায়গায় একটা ইলেকট্রনের হয়ে গেল 2.1, আরেকটা হয়ে গেল 2.01, আরেকটা হয়ে গেল 2.05, আরেকটা হয়ে গেল 2.02, আরেকটা হয়ে গেল 1.99, আরেকটা হয়ে গেল 1.98। অর্থাৎ এই যে 2 কোটি ইলেকট্রন আছে, এই 2 কোটি ইলেকট্রনের প্রত্যেকটারই 2 eV করে থাকা উচিত, কিন্তু বাস্তব জীবনে যখন তারা একত্রে থাকে তখন কিছু কিছু ইলেকট্রনের শক্তি একটু কম হতে পারে, আবার কিছু কিছু ইলেকট্রনের শক্তি একটু বেশি হতে পারে। তাহলে এই জায়গায় সর্বনিম্ন আছে হচ্ছে, দেখো এটা সর্বনিম্ন আর এটা সর্বোচ্চ, তাহলে এই রেঞ্জের ভিতরে সর্বনিম্ন আমি এখানে বলেছি 1.98 আর সর্বোচ্চ বলেছি 2.1। তাহলে এই 1.98 থেকে শুরু করে 2.1 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে এই 2 কোটি ইলেকট্রনের শক্তি থাকবে, আর এই রেঞ্জটাকে বলা হয় শক্তি ব্যান্ড। এই রেঞ্জ বা এই পাল্লা বা এই সীমাটাকে বলা হয় শক্তি ব্যান্ড। আমি আবারও শক্তি ব্যান্ড বুঝাবো, কারণ হচ্ছে এটাই আসল জিনিস। আমি আবার বুঝাচ্ছি, একটা পরমাণু হিসেব করলে শুধু তার কক্ষপথ থাকে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এইবার একটা পদার্থের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সবগুলো পরমাণুর কিন্তু একই কক্ষপথের, সবগুলো পরমাণুর কিন্তু একই কক্ষপথের। যেমন আমি প্রথম কক্ষপথ নিয়েছি, একই কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর সর্বোচ্চ শক্তি আর সর্বনিম্ন শক্তি এর মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হয় শক্তি ব্যান্ড। ব্যবধানটাকে কি বলা হয়? শক্তি ব্যান্ড। আমি আরেকটা ব্যান্ড চিত্র দেখাই, তারপরে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। সেটা হচ্ছে এমন, যদি আমি এইরকম একটা রৈখিক চিত্র দেখাই, আরেকটু বড় করে নেই, এইদিকে হলো শক্তি। এবার মনে করো প্রথম কক্ষপথের জন্য আমি আঁকতেছি, এইখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত শেষ হলো। মানেটা কি? উদাহরণের জন্য বলছি, আমি বললাম এটা হলো 2.1, এই জায়গায় 2.1, আর সর্বনিম্ন যে শক্তিটা ছিল সেটা বলছি 1.98। তাহলে এই দিকে তো শক্তি দেখাচ্ছি আমি উপরের দিকে, তাহলে উপরের দিকে যদি শক্তি দেখাই তাহলে এখানে 1.98 থেকে শুরু 2.1 পর্যন্ত, এর মাঝে সবগুলো ইলেকট্রন থাকবে। তখন এই জায়গায় একটা স্তর দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে লেভেলটা, এই যে স্তরটা, এটাকে বলা হচ্ছে শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড আসলে এরকম কোনো স্তর থাকবে না। শক্তি ব্যান্ড হচ্ছে শক্তির সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা এর মধ্যে যে পার্থক্যটা, এটাকে বলা হয় শক্তি ব্যান্ড। এই যে এখান থেকে বুঝবা, প্রথম শক্তি ব্যান্ড তাহলে কত? 1.98 থেকে শুরু করে 2.1 পর্যন্ত। এই শক্তি সীমার মধ্যে প্রথম শক্তি স্তরের সবগুলো ইলেকট্রন অবস্থান করবে, আর এটাকে বলা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড। এটাকে কি বলা হচ্ছে? প্রথম শক্তি ব্যান্ড। এটাকে বলা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড। তাহলে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন দিয়ে যে ব্যান্ড তৈরি হয় তাকে বলা হবে প্রথম শক্তি ব্যান্ড। দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন দিয়ে যে ব্যান্ড তৈরি হবে সেটাকে বলা হবে দ্বিতীয় শক্তি ব্যান্ড। এগুলো আমি ধাপে ধাপে বুঝাবো। আর এই থিওরিটাকে বলা হচ্ছে ব্যান্ড থিওরি। পার্থক্যটা কোন জায়গায় স্যার? আগের জিনিস আর পরের জিনিস। আগের জিনিস বলতে কি বোঝাচ্ছেন? আগে আমরা শিখেছি পরমাণুর ক্ষেত্রে শক্তি স্তর বা কক্ষপথ, আর পরমাণুগুলো যখন একত্রে থাকবে তখন হবে একটা পদার্থ। এই পদার্থের ক্ষেত্রে হবে শক্তি ব্যান্ড। একটা পরমাণুর জন্য হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ, আর সম্পূর্ণ পদার্থের জন্য হচ্ছে শক্তি ব্যান্ড। এখন আমরা ধীরে ধীরে
সবগুলো শক্তি ব্যান্ড সংজ্ঞা শিখব। এখানে লিখবা প্রথম শক্তি ব্যান্ড। সবাই লিখবা কোন পদার্থের সবগুলো পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে প্রথম শক্তি ব্যান্ড বলে। আমি শুধু এডিট করলাম, তোমরা একটু লিখে নিবা। প্রথম শক্তি ব্যান্ড কোনো পদার্থের সবগুলো পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে প্রথম শক্তি ব্যান্ড বলে। অর্থাৎ প্রথম কক্ষপথে যতগুলো ইলেকট্রন ছিল 2 কোটি বলেছিলাম, সেই 2 কোটি ইলেকট্রনের শক্তির যে পাল্লা তাকে বলা হবে প্রথম শক্তি ব্যান্ড। অনুরূপভাবে তোমরা লিখতে পারবা দ্বিতীয় শক্তি ব্যান্ড। দ্বিতীয় শক্তি ব্যান্ড সংজ্ঞাটা কি হবে? তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারতেছো কি হবে সংজ্ঞাটা। সংজ্ঞাটা হবে এই রকম, এইখানে দ্বিতীয় আর এইখানে হবে দ্বিতীয়, এখানেও দ্বিতীয় হবে। তাহলে দ্বিতীয় শক্তি ব্যান্ড কমপ্লিট। অনুরূপভাবে তৃতীয় চতুর্থ এরকম বলতে পারবা, তৃতীয় চতুর্থ এরকম বলতে পারবা তোমরা নিশ্চয়ই। এবার আমি যাব হচ্ছে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড, যোজন ব্যান্ডের সংজ্ঞা আমি লিখে দিব। যোজন শক্তি ব্যান্ড বা যোজন ব্যান্ড যাই বলো, যোজন ব্যান্ড কোনো পদার্থের সবগুলো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে যোজন ব্যান্ড বলে। এইটা আমাকে একটু বুঝাইতে হবে। সেটা হচ্ছে এমন, কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ যে কক্ষপথটা থাকে, সর্ববহিস্থ এটা তোমরা বুঝতে পারতেছো, এটা সোডিয়ামের একটা পরমাণু নিয়েছি 2 8 পরে 1। সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজন ইলেকট্রন। তাকে কি বলা হয়? যোজন ইলেকট্রন। যদি সর্ববহিস্থ কক্ষপথে যোজন ইলেকট্রন থাকে তাহলে যোজন ইলেকট্রন দ্বারা যে ব্যান্ড তৈরি হবে তাকে বলা হবে যোজন ব্যান্ড। সহজ, একই রকম ভাবে বলাচ্ছি কিন্তু সব। সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন দ্বারা যে ব্যান্ড তৈরি হবে তাকে বলা হবে যোজন ব্যান্ড। আমরা এখানে তাই বলেছি, দেখো কোনো পদার্থের সবগুলো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির পাল্লাকে যোজন ব্যান্ড বলে। তাহলে ব্যান্ডের কাজ শেষ, এরপরে আর তখন ইলেকট্রন নাই, কিন্তু তারপরেও একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের নাম হচ্ছে পরিবহন ব্যান্ড। সেই ব্যান্ডের নাম কি? পরিবহন ব্যান্ড। এইবার এই জায়গায় এইটা হলো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কোত্থেকে আসলো? যোজন ব্যান্ড তো সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন শেষ, তাহলে পরিবহন ব্যান্ড কোত্থেকে আসবে সেটা হচ্ছে বোঝার বিষয়। এইবার তোমরা জানো সব পদার্থের না, কিছু পদার্থের সর্ববহিস্থ কক্ষপথের কিছু ইলেকট্রনের জন্যই মূলত ওই পদার্থটা পরিবাহী হয়। যে ইলেকট্রনের জন্য ওই পদার্থটা পরিবাহী হয় সেই ইলেকট্রনগুলো আবার নতুন আর একটা শক্তি স্তরে অবস্থান করে, আর সেই শক্তি স্তরটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। ওকে, সংজ্ঞাটা আমি লিখে দেই, না লিখে দিলে হবে না। কোনো পদার্থের সবগুলো পরমাণুর যে সকল একটু মুছে নেই, কোনো পদার্থের সবগুলো পরমাণুর
সর্ববহিস্থ কক্ষপথের যে সবগুলো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের যে সকল ইলেকট্রনের জন্য ওই পদার্থ পরিবাহী হয় তাদের শক্তির পাল্লাকে পরিবহন ব্যান্ড বলে। এই জায়গায় একটু ভালো করে বুঝতে হবে আমাদের, কোনো পদার্থের সবগুলো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের যে সকল ইলেকট্রনের জন্য ওই পদার্থটা পরিবাহী হয়, ওই পদার্থ পরিবাহী হয় তাদের শক্তির যে পাল্লা তাকে বলা হবে পরিবহন ব্যান্ড। কথাটার মানেটা কি? এখান থেকে যোজন ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন বের হয়ে যেতে পারে তখন তাকে তোমরা বলো মুক্ত ইলেকট্রন। যোজন ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন বের হয়ে যেতে পারে তখন তাদেরকে তোমরা বলো মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলো ইচ্ছা মতো ঘোরাফেরা করবে সেরকম অধিকার তাদেরকে কেউ দেয়নি। এই জায়গায় ব্যান্ড তত্ত্বের যে নিয়ম, যে রুলস, সেই রুলস অনুসারে যদি কেউ যোজন ব্যান্ড থেকে বের হয় তাহলে তাকে আবার আরেকটা ব্যান্ডে গিয়ে অবস্থান করতে হবে। যোজন ব্যান্ড থেকে যদি বের হয় তাহলে তাকে আবার আরেকটা ব্যান্ডে গিয়ে অবস্থান করতে হবে। এর মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে সে দাঁড়ায় থাকতে পারবে না। এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। এটারও একটা নাম আছে, এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। তোমরা দেখবা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এরিয়ায় বসা নিষেধ, দাঁড়ানো নিষেধ, নিষিদ্ধ এরিয়া লেখা থাকে, এখানে বসা যাবে না। তাহলে তুমি ইচ্ছা করলে এক জায়গায় গিয়ে বসে থাকতে পারবে না। এইখানেও যোজন ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন বের হয় তাহলে সে এই দিকে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবে না, সে আবার আরেকটা রেঞ্জের মধ্যে গিয়ে অবস্থান করবে। ওই রেঞ্জটাকে বলা হয় পরিবহন ব্যান্ড। যদি সে যোজন ব্যান্ডে থাকে থাকুক, সমস্যা নাই। যদি যোজন ব্যান্ড থেকে বের হও তাহলে তোমাকে চলে যেতে হবে আরেকটা ব্যান্ডে, সেই ব্যান্ডটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। সহজ ভাষায় একটা পদার্থ যে ইলেকট্রনের জন্য পরিবাহী হয় সেই ইলেকট্রনগুলোর শক্তির যে পাল্লা, শক্তির যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। তাহলে আরও একটা ব্যান্ড চলে আসলো, সেটা হলো নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড তাহলে কোনটা, সেই সংজ্ঞাটাও আমাদের লাগবে। নিষিদ্ধ ব্যান্ড কোনো পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী কোনো পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে বা শক্তির ব্যবধানকে ওই পদার্থের নিষিদ্ধ ব্যান্ড বলে। সহজ ভাষায় যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলা হবে নিষিদ্ধ ব্যান্ড, বা শক্তির ব্যবধান বা শক্তির পার্থক্য, সেটাকে বলা হবে নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ড, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড, এই তিনটা ব্যান্ডই এইখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগের ব্যান্ডগুলো বোঝার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারপরেও কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝের যেই অঞ্চলটা আছে সেটাকে আপনি নিষিদ্ধ ব্যান্ড বলেছেন। প্রথম শক্তি ব্যান্ড আর দ্বিতীয় শক্তি ব্যান্ডের মাঝেও তো একটা গ্যাপ আছে, সেটাকে কি বলবেন? সেটাও নিষিদ্ধ ব্যান্ড। কিন্তু এটা হাইলাইট হলো না কেন? কারণ ইলেকট্রন প্রথম থেকে দ্বিতীয় বা দ্বিতীয় থেকে তৃতীয় এটাতে সাধারণত যাবে না। আমাদের যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব বা পরিবাহী নিয়ে আলোচনা করব, সেটার জন্য দরকার হলো ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে বের হলো কিনা, ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে বের হয়ে মুক্তভাবে চলছে কিনা,
সেটা নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা এই নিষিদ্ধ ব্যান্ডটা নিয়ে বেশি আলোচনা করব। এটাকেও নিষিদ্ধ ব্যান্ডই বলা হবে, কারণ এই জায়গায় ইলেকট্রন থাকতে পারবে না। হয় সে প্রথম শক্তি ব্যান্ডে থাকবে, না দ্বিতীয়, না হলে তৃতীয়। এর মাঝামাঝি কোনো অবস্থায় কোনো ইলেকট্রন থাকার কোনো নিয়ম নাই। কথাকে ক্লিয়ার বোঝাতে পেরেছি? তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড আর হলো নিষিদ্ধ ব্যান্ড। সবগুলো ব্যান্ডের সঙ্গে আমি একইভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো ঘটনাটা। এইবার ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থের প্রকারভেদ। ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থ 3 প্রকার। 1 নাম্বার পরিবাহী, 2 নাম্বার অপরিবাহী, আর 3 নাম্বার হলো অর্ধ পরিবাহী। ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থ লিখবা সবাই 3 প্রকার। 1 নাম্বার হলো পরিবাহী পদার্থ, 2 নাম্বার অপরিবাহী পদার্থ, না লিখলেও চলবে, পরিবাহী লিখলে হবে। 3 নাম্বার হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ, লিখলেও কোনো সমস্যা নাই। পরিবাহী, অপরিবাহী আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী। এই 3টার সঙ্গে আমরা দিব। 1 নাম্বার থেকে শুরু করি। পরিবাহী। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য থাকে না, বরং উপরিপাতিত অবস্থায় থাকে, তাদের পরিবাহী বলে। 2 নাম্বার হলো অপরিবাহী। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য অনেক বেশি থাকে, তাদের অপরিবাহী বলে। লিখে নাও। পরিবাহী যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য থাকে না, বরং উপরিপাতিত অবস্থায় থাকে, তাদের পরিবাহী বলে। 2 নম্বরে আমরা লিখেছি যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য অনেক বেশি থাকে। অনেক কি লিখলাম? অনেক বেশি থাকে, তাদের অপরিবাহী বলে। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য অনেক বেশি থাকে, তাদের অপরিবাহী বলে। আমি সবগুলোর চিত্র এঁকে বুঝিয়ে দিব, ওই পর্যন্ত ধৈর্য ধরে শুনতে থাকো। এইবার তোমরা লিখবা অর্ধ পরিবাহী। আমি এই জায়গায় 3 নাম্বারটা লিখে দিলাম। 3 অর্ধ। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি পার্থক্য সামান্য শক্তি পার্থক্য থাকে, সামান্য বা অল্প
শক্তি পার্থক্য থাকে তাদের অর্ধপরিবাহী বলে। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী অল্প শক্তি পার্থক্য থাকে বা ব্যান্ডের মাঝে, এটা আরেকটু সুন্দর করে এটা লিখতে পারো, ব্যান্ডের মাঝে বা মধ্যে, ব্যান্ডের মাঝে অল্প শক্তি পার্থক্য থাকে তাদের অর্ধপরিবাহী বলে। এটা এখনো বুঝাইনি তোমাদের, বুঝানোর পরে তোমরা যদি মনে করো কোনো প্রশ্ন করবা কমেন্ট বক্সে করতে পারো। চিত্রটা আঁকো, চিত্রটা আমি যেভাবে আঁকবো দেখে দেখে আঁকবা। এরকম দাগ দিবা তিনটা না সরি চারটা। এবার এই উপরের দাগ থেকে এইটা এইদিকে, আমি এখানে যতটুকু দেখিয়েছি এটা হলো যোজন ব্যান্ড, যতটুকু কাটা দিয়ে দেখিয়েছি। এবার উল্টা দিক থেকে কাটি, ও সরি পুরোটা কেটে দিয়েছি, পুরোটা কাটা হবে না। এই এতটুকু হলো যোজন ব্যান্ড, আর এখান থেকে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত হবে পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তাহলে আমরা এই জায়গায় কি দেখলাম দেখো, যোজন ব্যান্ড এতটুকু, পরিবহন ব্যান্ড এতটুকু, তাহলে দুইটা ব্যান্ডের মাঝে কোনো পার্থক্য বা গ্যাপ তো নাই, বরং একটার সাথে আরেকটা কিভাবে আছে, উপরিপাতিত অবস্থায় আছে। উপরিপাতিত অবস্থায় মানে কি, আমার হাতের দিকে তাকাও, এই যে দেখো আমার হাত দুইটা পরস্পর স্পর্শ করে আছে, এই জায়গায় কোনো গ্যাপ নাই, তাহলে দুইটার মধ্যে কোনো শক্তি পার্থক্য নাই। এইটাই শুধু না, এই যে দেখো এইভাবে ওভারল্যাপ করে আছে, এইখানে দুইটা শক্তি ব্যান্ড দেখো, এইখান থেকে এতটুকু হলো যোজন ব্যান্ড, আবার এইখান থেকে এতটুকু হলো পরিবহন ব্যান্ড। দুইটার মধ্যে কোনো পার্থক্য তো নাই, বরং একটা আরেকটার উপরে উঠে গেছে। তার মানেটা কি, তার মানে হচ্ছে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন খুব সহজেই পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, আর এই কারণে এই সকল পদার্থ পরিবাহী হয়। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন খুব সহজেই পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, আর এই কারণে এই পদার্থগুলো পরিবাহী হয়। এখানে লিখবা পরিবাহী। এরপরে যাই, এটা যোজন আর এটা হলো পরিবহন। আর এই জায়গায় যে গ্যাপটা আছে সেটা গ্রেটার দেন 15 ইভি, মানে 15 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি হয় এই শক্তি পার্থক্যটা। এটা হবে অপরিবাহী। অপরিবাহী, এই যে দেখো এখানে অপরিবাহী লিখছিলাম, যেখানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে অনেক বেশি শক্তি পার্থক্য থাকে। এই বেশি শক্তি পার্থক্য থাকার কারণে এইখানে ইলেকট্রন থাকে ঠিকই, কিন্তু পরিবহন ব্যান্ডে ইলেকট্রন এখান থেকে এইখানে যেতে পারে না। ইলেকট্রন যেতে পারে না বলে এই পদার্থটা আর পরিবাহী হয় না। মনে রাখবা, পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পৌঁছাতে পারা মানে হচ্ছে ওই পদার্থটা পরিবহন করবে, বিদ্যুৎ পরিবহন করবে, কম হোক অথবা বেশি। এবার যাব আমরা অর্ধ পরিবাহী। এটা হলো পরিবহন ব্যান্ড আর এটা হলো যোজন ব্যান্ড। যোজন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন আছে, আর এইখানে যে শক্তি পার্থক্যটা আছে সেটা হলো লেস দেন 1.1 ইভি। লেস দেন 1.1 ইভি এই শক্তি পার্থক্য, যেখানে আমরা বলেছি দেখো ব্যান্ডের মাঝে অল্প শক্তি পার্থক্য থাকে, অল্প। অর্থাৎ তুমি যদি কোনোভাবে যোজন ব্যান্ডের ইলেকট্রনকে অল্প শক্তি দিতে পারো তাহলে সে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে। যদি পরিবহন ব্যান্ডে চলে যায় তাহলে সেই পদার্থটা পরিবাহী হয়, আর এটার পরিবহন ক্ষমতা হচ্ছে অল্প অল্প, খুব বেশি না। এটার মধ্যে যেমন খুব সহজে যেতে পারে,
এজন্য এটা খুব বেশি পরিবাহী, আর এটার মধ্যে অতটা সহজে যেতে পারে না বলে এটা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী আর অর্ধ পরিবাহী দেখলাম। এবার অর্ধ পরিবাহী হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার পরে আজকে আমরা ক্লাসটা শেষ করব। পরের দিন এদের আরো গুরুত্বপূর্ণ ক্লাস হবে। অর্ধ পরিবাহী দুই প্রকার। এক নাম্বার বিশুদ্ধ, অর্ধ পরিবাহী। দুই নাম্বার অবিশুদ্ধ। অবিশুদ্ধ মানে কি? দূষিত, তোমরা সবাই জানো। তাহলে বিশুদ্ধ পরিবাহী কাকে বলে? আমি সংজ্ঞা মুখে মুখে বলে দিলেই হবে নাকি লিখে দিব? লিখে দেই, নাহলে তোমরা আবার ঝামেলা করবা। বিশুদ্ধ অর্ধ পরিবাহী যে সকল অর্ধ পরিবাহীর সাথে ভেজাল হিসাবে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে না, তাদের বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। বিশুদ্ধ অর্ধ পরিবাহী, আমি আবার বলি, বিশুদ্ধ মানে কি? খাঁটি। তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। যার মধ্যে কোনো ভেজাল নাই, এখানে আমি তাই লিখছি। যে সকল অর্ধ পরিবাহীর সাথে ভেজাল হিসাবে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে না, অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে না, তাদের বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। এবার আমরা শিখব অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এখানে শুধু আমি দেখো থাকে এই নাটা কেটে দিলাম, তাদের অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। যে সকল অর্ধ পরিবাহীর সাথে ভেজাল হিসেবে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকে, তাদের অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। এগুলো জাস্ট একটু টেকনিক করে পড়লেই বেশি চাপ মনে হবে না। আর যদি মুখস্থ করতে যাও তাহলে অবশ্যই চাপ মনে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। পরবর্তী ক্লাস আমরা পরবর্তীতে আবার দিয়ে দিব। এই ভিডিওগুলো তোমরা একদম ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেন যে কোনো সময় ভিডিও দিলেই তোমরা দেখতে পারো, তোমাদের যেন কিছুটা উপকার হয়। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।